নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রোগী পরিষেবায় কোনো খামতি রাখা যাবে না। গতকাল সদর হাসপাতাল পরিদর্শনের পর খামতি নজরে আসায় শুক্রবার রোগী কল্যাণ সমিতির বৈঠক শেষে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক অনন্ত দেব অধিকারী। শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানের অর্ধ সমাপ্ত ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাগান শ্রমিকদের। মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন বিক্রির অভিযোগ উঠল শিলিগুড়ির একটি ওষুধের দোকানের ওপর। প্রতিবাদ করতেই গ্রাহককে হুমকির অভিযোগ। শিলিগুড়ির সুভাষপল্লী এলাকায় একটি প্রসিদ্ধ ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ জীবনদায়ী ইনজেকশন বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ প্রতিবাদ করায় গ্রাহককে হুমকিও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সুভাষপল্লী হাতিমোড় সংলগ্ন এই ওষুধের দোকান থেকে নিজের স্ত্রীর জন্য জীবনদায়ী ইনজেকশন কিনেছিলেন জগদীশ রায় নামে এক ব্যক্তি। পরে ইনজেকশন ব্যবহার করার সময় দেখা যায় 4টি ইনজেকশনের মধ্যে একটি মেয়াদ উত্তীর্ণ। অভিযোগ, বিষয়টি নজরে আসার পর রাতে ওই ইনজেকশন নিয়ে গেলে দোকানের কর্মীরা বিল কেড়ে নিয়ে দ্রুত ইনজেকশনটি বদলে দেন। এরপর জগদীশ রায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে দোকানদার তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হুমকির সুরেও কথা বলেন বলে অভিযোগ। পাশাপাশি দোকান কর্তৃপক্ষ অস্বীকার করে যে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন বিক্রি করা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত প্রশাসনের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তা স্পষ্ট নয়। উল্লেখ্য, ওই ওষুধের দোকানে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। কথা বলতে না একটা পেশেন্টের কিছু হলে আপনি কি দায়িত্ব নেবেন? না, আপনি বানাই দেবেন লোককে? আপনি কি বানানোর কি মেশিন আছে মানুষ বানানো? সেটাও কি করে রাখছেন? শালা একটা শ্বাস নিলে তোমার কি মত ওষুধ দিয়ে মেডিসিন দিয়ে মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা অনেক কষ্ট করে রোজগার করে ওষুধ কিনে। আপনি কি করছেন? মানে আপনি কতদিন থেকে এই ব্যবসা করেন? অনেকবার কমপ্লেইন আসছে। বলেন আগে কতদিন থেকে এই ব্যবসা আপনি কারবার কতদিন থেকে? কারবার কতদিন? দুই নম্বরই আলুর ওষুধের কারবার কতদিন? গোডাউনে কত মাল আছে এখন এক্সপেরিমেন্ট করে আছে? হ্যাঁ, কেন আপনি বলুন? আপনাকে জবাব দিতে হবে। এখানে জবাব দিয়ে তারপরে যাবেন। জবাব দিয়ে আগে এখানে কেন আসবে? এটা আপনার ওষুধ, কথাটা শুনেন না, বলেন না। এখন যখন আমরা ওগুলো কাউন্টারে নিয়ে আসছি না, তখনই চেক করা হলো, তখনই দেওয়াই হলো না জিনিসটা। আপনি দিয়েছেন তো নিয়ে চলে গেছেন। বাড়ি চলে গেছি। মালটা কটার সময় নিয়ে গেছি? এখন আনার পরে আপনি চেঞ্জ করে ভিডিও ফুটেজ দেখার কটার সময় মালটা নিয়ে গেছি? মালটা বিকালবেলা দুপুরবেলা আসছি। বলুন আপনি টের পেলেন কখন? এটা এখন আমার মেয়ে কাজের থেকে আসার পরে এখন মেয়ে দেখছে বাবা একটা এক্সপায়ারি মাল দিয়ে দিয়েছে, 3টা কারেন্ট ডেট আছে। আমি সাথে সাথে নিয়ে আসলাম। আমি কাজে ব্যস্ত ছিলাম, দেখতে সময় পাইনি। আসার পরে কি করলো ওনারা বললো, আমি বললাম আমাকে বিলটা রিটার্ন দেন, আমাকে বিল লাগবে। আপনি বলে না, আমরা বিল দেবো না। আমাকে বলছে না, আমার ভুল হয়ে গেছে। বিল দেওয়া হলো তো। কোন বিল? রিটার্নিং বিলটা দিয়েছেন আমাকে। কারেন্ট বিলটা কই? যখন নিয়ে গেছে সেই বিলটা কই? ওটাই তো আপনার কাছে ছিল। না, এটা ছিল না। ওই বিলটা না, দেখা আছে আমার। এটা এখনকার বিল, ওই বিলটা আছে আমার কাছে। আপনি ওটা করলেন তো না? সব আছে আমার কাছে, আমি দেখাবো আপনাকে। আপনি করলেন কেন? মেয়েকে বললাম যে আমার একটু দেখে নাও তো ওষুধের ডেটটা, ওষুধটা দেখে নাও। মেয়ে প্যাকেটটা খুলে দেখে যে 4টা ইঞ্জেকশনের মধ্যে ব্লাডের ইঞ্জেকশন, জীবনদায়ী ওষুধ, মানে খুব ইম্পর্টেন্ট এটা ওষুধটা। তো আমার মেয়ে দেখলো যে না বাবা দেখো, ওষুধের মধ্যে 2 নাম্বারই করেছে। 3টার মধ্যে 4টার মধ্যে 3টা এক্সপায়ারি কারেন্ট ডেট আছে, একটা এক্সপায়ারি ওষুধ দিয়ে দিয়েছে। তো কোন দোকান থেকে নিয়ে আসো? ওষুধটা নিয়ে গিয়ে এখন এটা নিয়ে প্রতিবাদ করো। তারপরে যখন আসলেন কি হলো? তারপরে আসলাম, উনি বলে হতেই পারে। বলে কেন হলো? বলে কি না হতেই পারে। হবে কেন, কী করে হলো? আমি তারপরে জিজ্ঞাসা করলাম যে আপনি মালটা কি এটা সিল ছিল? বলে হ্যাঁ সিল ছিল। তো মাল কেন, প্যাকেট কেন খোলা ছিল? তাহলে প্যাকেটটা খুললো কী করে? খুলে আপনারা কি এক্সপায়ারি মালটা ওখানে ঢুকিয়ে দিয়েছেন? আপনারা দেখবো না? আপনাদের দায়িত্ব নেই? তার মানে আপনাদের কোনো দায়িত্ব নেই? জীবনদায়ী ওষুধ, সাধারণ গরিব মানুষ যেগুলা খেটে খাওয়া মানুষ জীবনদায়ী ওষুধ আপনাদের কাছে কিনতে আসে। আপনার দায়িত্ব সারা কাজটা করলেন কিসের জন্য? আমাকে জবাবটা দিতে হবে। তাই এখনও অবধি ওনারা মানে ভুল স্বীকার করেনি, একবারের জন্য সরি বলেনি, ভুল স্বীকার করেনি। বলছে ওনার স্টাফ আবার বেশি হুমকি দেখাচ্ছে। হতেই পারে, কী হয়েছে তাতে অনেক কিছু। আপনাকে হুমকি দেওয়া হচ্ছে? হ্যাঁ, এখনও বলে যাচ্ছি। দেখবো ভিডিও। ওনাকে বললাম ভিডিও ফুটেজটা বের করুন, ওটা বের করছে না। উনি এখন ঘাবড়ায় আছে না কি আছে আমি জানি না। আনলিগাল ব্যবসার সঙ্গে মানে ইনি জড়িত আছেন।
ওনার কবে থেকে করেন এই ব্যবসাগুলো একটু আপনারা মিডিয়াকে বলবো ওনারা একটু যাচাই করে দেখেন। আপনাকে কি হুমকি দেওয়া হচ্ছে? হ্যাঁ, হুমকি তো ওনারা হয়তো ওনাদের পয়সা বেশি আছে, কালো বাজারে লোক এনারা হয়তো মার্কেটে ওনাদের থাকতেই পারে, উনি অলরেডি হুমকি দিতেই পারে। কিন্তু এটার জন্য আমি জনতাকে বলবো, জনসাধারণকে বলবো এগুলার প্রতিবাদ আপনারা মাঠে নেমে করুন। আপনার নাম? আপনার নাম? জগদীশ রায়। কোথায় বাড়ি? বাইপাসে। রোগী পরিষেবায় কোনো রকমের খামতি রাখা যাবে না। শুক্রবার জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক সেরে একথাই জানালেন জলপাইগুড়ির বিধায়ক অনন্তদেব অধিকারী। বৃহস্পতিবার আচমকাই সদর হাসপাতাল এবং মাদার অ্যান্ড চাইল্ড হাব পরিদর্শন করেন বিধায়ক। একাধিক খামতি নজরে আসে বিধায়কের, এই নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। এদিন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন বিধায়ক। বৈঠকে রোগী কল্যাণ সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন। রোগীদের খাবারের মান ভালো করার জন্য বরাত পাওয়া ঠিকাদার সংস্থাকে ডেকে সতর্ক করা হয়েছে। কথায় কথায় রোগীদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তর করার প্রবণতা বন্ধ করতে বলা হয়েছে। এছাড়া একাধিক চিকিৎসক সপ্তাহে 1-2 দিন হাসপাতালে রোগী দেখে জলপাইগুড়ি ছাড়েন। এই ধরনের চিকিৎসকদের চিহ্নিত করে এই প্রথা বন্ধ করতে হবে বলে জানালেন বিধায়ক। দ্রুত রোগী পরিষেবার খামতি পূরণ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন বিধায়ক। গতকাল আপনি হাসপাতাল পরিদর্শন করেছেন, বেশ কিছু খামতি আপনার নজরে এসেছে, কি কি নির্দেশ দিলেন এবং জানতে পারবেন? যে সমস্ত খামতি আছে যেগুলো কালকে দেখেছি সবগুলো ওনাকে বলছি রেকটিফিকেশন করার জন্য, যত তার দ্রুত সম্ভব সব কিছু করার, এবং কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ওয়ার্ক আছে এবং কিছু আমাদের ইন্টারনাল কিছু আছে সেগুলো বাইরে বলা ঠিক নয় আমার। মোটামুটি আগামী নেক্সট মিটিংয়ে যদি এই সমস্ত যেগুলো দেখছি প্যাশেন্টের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না, পেশেন্টরা সুস্থ স্বাভাবিক পরিষেবা পাবে, এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যদি এরকম কিছু ঘাটতি দেখি এর ফল খুব খারাপ আছে। খাদ্য খাবার নিয়ে যে দুর্নীতির অভিযোগ করেছিল রোগীদের খাবার বিষয়ে, সেটা বলেছি। দীর্ঘদিনের অভিযোগ, এই বিষয়টা নিয়ে কী বলেন? কালকে যেখানে ঢুকতে গিয়ে আপনি প্রথমে বাধা পেয়ে গেলেন। আজকে ওনার মালিককে ডেকে, যিনি কন্ট্রাক্টর যিনি পেয়েছেন তাকে ডেকে বলেছি যদি খাবারের মান খুব খারাপ হয় তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে। আর কোন বিষয়গুলো নজরে এলো সব বিষয় এগুলো বাইরে অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় খবর বাইরে প্রকাশ করা নিষিদ্ধ আছে আমার, ঠিক আছে? বাইরে যেটা সিসিটিভির যে সমস্যা চলছে সেটা কোনটা? সিসিটিভির সমস্যাগুলো এদের সব হবে আস্তে আস্তে। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে একটা অভিযোগ, জলপাইগুড়ি মেডিকেল কলেজের একাংশের অধ্যাপক চিকিৎসক যারা রয়েছেন, শিক্ষক চিকিৎসক, তাদের বড় অংশ কলকাতা থেকে আসেন, যে তারা থাকেন না দিনের পর দিন তারা। সেটা বলেছি ওরা আস্তে আস্তে ঠিক আছে। ডিউটি করছে, তাদের থাকার অ্যাকোমোডেশন ঠিক মতো নেই, ওরা বলছে আমাকে, তাদের অ্যাকোমোডেশন ঠিক হলে হয়ে যাবে। অনেক করে ডিপার্টমেন্টের এইচওডিরা আছেন যারা সোমবার এসে মঙ্গলবার চলে যান, আর সারা সপ্তাহ থাকেন। এরকম বলেছি সব ওইভাবে সম্পূর্ণ বলা হয়েছে, ওনারা বলছে যতটা সম্ভব কারেকশন করবে। রোগীদের রেফার করা চলছে এখন, বন্ধ করতে বলছি। পেশেন্ট রেফার চলবে না, এখানে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালির অর্ধ সমাপ্ত ব্রিজ সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ দেখালো বাগানের চা শ্রমিকরা। এদিন সকালে অর্ধ সমাপ্ত ব্রিজের সামনে বাগানের শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভে ফেটে পড়েন। সিআইটিইউ অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়ন এবং অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের এই বাগানের সিপিআইএম পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডার নেতৃত্বে এদিন বিক্ষোভ চলে। উল্লেখ্য, করলা ভ্যালি চা বাগানের চরকডাঙ্গি লাইনের একটি ব্রিজ দীর্ঘদিন যাবৎ ভাঙা অবস্থায় ছিল। ব্রিজটি নতুন করে তৈরি করার দাবি নিয়েই এই বাগানের শ্রমিকরা বাগানে মিছিল করে। বিক্ষোভের পরবর্তীতে বাগান সংলগ্ন আসাম মোড়ের 31 নম্বর জাতীয় সড়ক অবরোধে নামেন। জাতীয় সড়ক অবরোধের পর এই বাগানে ভাঙা ব্রিজটি পরিদর্শন করেন তৎকালীন জলপাইগুড়ির সদর বিডিও মিহির কর্মকার। পরবর্তীতে গত বছর কালী পূজার সময় এই দুর্বল ব্রিজটি ভেঙে নতুন ব্রিজের কাজ শুরু হয়, কিন্তু অজ্ঞাত কারণে প্রায় সমাপ্ত হয়ে যাওয়া সেতুটির কাজ শেষ না হওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে বাগানের শ্রমিকদের মধ্যে। এই বাগানের সিপিআইএম পঞ্চায়েত সদস্য রুবিনা মুন্ডা জানান, বর্ষা আসন্ন, বৃষ্টির কাজ দ্রুত শেষ না হলে বাগানের মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। বাসের সাঁকো দিয়ে চলাচল করতে ইতিমধ্যেই অসুবিধার সম্মুখীন হচ্ছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে চা বাগানের শ্রমিকরা। অসুস্থ মানুষকে চিকিৎসা কেন্দ্রে পৌঁছতে বেগ পেতে হচ্ছে। চা বাগান মজদুর ইউনিয়নের করলা ভ্যালি চা বাগান ইউনিটের সম্পাদক গোবিন ওরাও জানিয়েছেন, দ্রুত ব্রিজের কাজ পুনরায় শুরু করে সমাপ্ত করা না হলে আগামী সপ্তাহে সদর বিডিও দপ্তর ঘেরাও করবেন চা বাগানের শ্রমিকরা।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত সিআইটিইউ জেলা সম্পাদক শুভাশিস সরকার জানিয়েছেন, কি কারণে প্রায় 8 মাস হয়ে গেলেও ব্রিজটির কাজ শেষ করা গেল না তা বোধগম্য নয়। চা বাগান শ্রমিকদের স্বার্থে দ্রুত ব্রিজটির কাজ শেষ করার দাবি জানিয়েছেন তিনি। আমাদের হলো সমস্যা যে আমাদের ব্রিজটা হয়ে যাবে, অসুবিধা পুরা হয়ে গেল, যে কি করে নিয়ে যাব, কাজে যাওয়ার মুশকিল হয়ে গেল। আমাদের করা চা বাগানের এখানে মুশকিল পুরা হয়ে গেল। বিকাশ বানাইছে যে ব্রিজ, আমাদের অনেক অসুবিধা। আপনি যদি ভগবান মতন থাকেন ভালো ভালো হবে। আমাদের বাড়িতে পেশেন্ট আছে, কি হবে পেশেন্ট কি হবে, এখন কি করে মারা যায় যদি হয় পেশেন্ট গাড়ি করে নিয়ে যাব, হলে তো মারা যাবে আধার রাস্তা যেতে নিচু আছে রাস্তাটা। এই যে জল দেখো, জলের অবস্থা দেখো, জল এখনো পৌঁছায় না। এটা কি হবে সেটা দেখো। আমাদের অনেক সমস্যা আছে, বাচ্চাগুলো স্কুলে যেতে পারতেছে না। এখন তো বর্ষার সময় সব দিকে জল ভর্তি হয়ে যাবে, তখন অনেক লোক আছে যে কাজে যায়, কাজে যাইতেও পারবে না। এমার্জেন্সি পেশেন্ট যদি থাকে তাহলে অ্যাম্বুলেন্স না ঢুকলে তো আমাদের মুশকিল হয়ে যাচ্ছে। সব দিকে তো জলই জল, তো আমাদের পেশেন্ট বাঁচবে না কি হবে? তার জন্য আমরা ভাবতেছি ব্রিজটা তাড়াতাড়ি হোক। ব্রিজটা হয়ে গেলে আমাদের অসুবিধা শেষ হয়ে যাবে। আপনার নামটা বলুন। কবিতা মুন্ডা। আমরা এখানে এসেছি, আপনারা সবাই জানেন যে আমাদের চরকডাঙ্গি লাইনের ব্রিজটা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় ছিল, সেটা শুরু হয়েছে। কিন্তু বিডিও অফিসে এবং আমাদের অরবিন্দ অঞ্চলে জানানোর পরে এই কাজটা শুরু হয়েছে। কিন্তু এখন শুরু তো হয়েছে কিন্তু শেষ হওয়ার নাম নেই। আমরা চাচ্ছি যেন তাড়াতাড়ি এই কাজটা যেন শুরু হয়। এবং আমাদের এখানে অনেক অসুবিধা হচ্ছে ব্রিজটা না হওয়ার ফলে। মানে বর্ষার আগে আগে যদি কাজটা শুরু হয় তাহলে আমাদের ভালো হয়, কারণ এইখানে যে বাচ্চাগুলো আছে স্কুল যেতে পারতেছে না, এবং যারা যদি কোনো কারণে অসুবিধা হয়, অসুস্থ হয়ে যায়, ডেলিভারি পেশেন্ট আমাদের আছে এখানে, তারাও অ্যাম্বুলেন্সের কারণে আমরা মানে পার হইতে পারতেছি না। এটার জন্য আজকে আমরা এখানে আসছি। যদি 2-1 দিনের মধ্যে বীজের কাজ শেষ না হয় তাহলে আপনারা কি করবেন? যদি কাজটা শেষ না হয় বা শুরু না হয় তাহলে আমরা বিডিও অফিসে যাব, বিডিও অফিস ঘেরাও করব। জেলা শাসকের মাধ্যমে নতুন মুখ্যমন্ত্রীকে 13 দফা দাবি সনদ পেশ করল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। 10 মাসের বেতন না করে 12 মাসের বেতন 12 মাসেই প্রদান করতে হবে, সরকারি স্বীকৃতি দিতে হবে, মাতৃকালীন ছুটি বেতনের পরিমাণও বাড়াতে হবে, মিড ডে মিল কর্মী ছাঁটাই করা যাবে না সহ 13 দফা দাবি নিয়ে আজ সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের তরফে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করে তারপর স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের তরফে মিড ডে মিল কর্মী মহিলারা বলেন, নতুন সরকারের আমলে সমস্ত ধরনের কাজের অগ্রগতি দেখা গেলেও মিড ডে মিল কর্মীদের নিয়ে কোনো ধরনের ভাবনা সরকারের নেই। আগামীতে তাদের এই সমস্ত দাবি দাওয়া না মিটলে বড় আন্দোলন করবেন তারা। মিড ডে মিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা সারা বাংলা মিড ডে মিল ইউনিয়ন কমিটি থেকে, আপনারা জানেন গেল 25 থেকে আমরা এই সারা দাবি নিয়ে, আমাদের 13 দফা দাবি নিয়ে আমরা গত সরকারকেও অনেকবার ডেপুটেশন জানিয়েছি এবং অনেক আন্দোলন বা বোঝাপড়ার মধ্যে দিয়ে অনেকবার আসতে চেয়েছি, কিন্তু কোনো তার সুরাহা হয়নি। ইতিমধ্যে নতুন সরকার এলেন, তাকে অভিনন্দন। এবং তার নতুন তার যে মানে আজকে দাবি কি রয়েছে আপনাদের? আমাদের যে দাবি, কিন্তু তাদের এটাই বলার যে তাদের এত কিছুর মধ্যে মিড ডে মিলের কোথাও জায়গা হয়নি, গেল বাজেটও হয়নি। আমরা বাজেট করেছি, এই করেছি, কিন্তু আন্দোলন করেছি, কিন্তু এই নতুন সরকারের বাজেট যে কর্মসূচি তার মধ্যে কোথাও মিড ডে মিলের কোনো কথা নেই। এই কারণেই আমরা এই দাবিগুলো নিয়ে নতুন সরকার দাবি কি আপনাদের? আমাদের দাবি হলো আমাদের 10 মাসের বেতন দেয়, সেটা 12 মাসের করতে হবে। 12 মাসের 10 মাসের নয়, 12 মাসের বেতন চাই। সরকারি স্বীকৃতি দিতে হবে, আইসিডিএস স্বীকৃতি পেলে আমরাও পাওয়ার যোগ্য। আর মাথাপিছু বরাদ্দ বাজার সাপেক্ষে বাড়াতে হবে এবং মাতৃত্বকালীন ছুটি এবং সরকার মহিলাদের যে ছাঁটাই করে দেওয়া হচ্ছে সব স্কুল বন্ধ হওয়ার
ছুতায়, সেটা হবে না। তাদের হয় ওখানে যদি মিড ডে মিল বন্ধ হয় তাহলে অন্য কাজে তাদের নিযুক্ত করতে হবে। সমস্যা না মিটলে আগামী দিনে কি কর্মসূচি? সমস্যা না মিটলে তো আমাদের আছে সারা বছর। এখন তো আমরা তাকে অনুরোধ করে জানাতে এসেছি আমাদের ডেপুটেশনের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রীকে, নতুন মুখ্যমন্ত্রী আমাদের সরকারকে। কিন্তু যদি জেলা শাসকের মধ্য দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাইছি, কিন্তু যদি এই যে প্রশাসন বা যে মুখ্যমন্ত্রী যদি আমাদের এই দাবি মেনে নেন খুব ভালো, যদি না নেন তাহলে পরে আমাদের আন্দোলন চলবে। আপনার নাম আর পরিচয়টা? আমি শিলা পাল, সারা বাংলা মিড ডে মিল ইউনিয়ন কমিটি জেলা সম্পাদিকা। উত্তরের নক্ষত্র পতন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পদ্মশ্রী মঙ্গলা কান্ত রায়। আর বাজবে না সারিন্দার সেই বিখ্যাত হরবোলা সুর, সারিন্দায় বাজবে না কোনো পশু পাখির ডাক। হরবোলা সুরের জাদুকর তথা পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় নিজ বাসভবনেই শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আবারও উত্তরের নক্ষত্র পতন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100-র কাছাকাছি। তার এই প্রয়াণে শোকাহত শিল্পী মহল। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামেই এদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক ধরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। তার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে তৈরি হয় মেডিকেল বোর্ড, কিন্তু চিকিৎসক জানিয়েছেন তার গলায় টিউমার জাতীয় কিছু হয়েছিল, যার ফলে কিছুটা সুস্থ হতেই বাড়ি ফিরিয়ে আনা হয় তাকে। বাড়িতেই চলছিল তার চিকিৎসা। গত 1 সপ্তাহ থেকে একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন তিনি। অবশেষে শুক্রবার রাত আনুমানিক 1:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বাড়িতে রেখে গেলেন তার স্ত্রী, 3 ছেলে, ছেলের বউ, নাতি নাতনিদের। তার এই প্রয়াণে একদিকে যেমন শোকাহত তার পরিবার, তেমনই শোকাহত উত্তরের শিল্পী মহল। পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কটার দিকে ঘটনা, কিভাবে হলো? শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে 1টার সময়। কি সমস্যা হচ্ছিল? সমস্যা বলতে বয়স হয়ে গেছে, বয়স হওয়ার পরে একটা গলার টিউমার হয়েছে। টিউমার হওয়ার পরে হসপিটাল থেকে নিয়ে আসার পরে এখন মোটামুটি 15-16 দিন বাড়িতে ছিল, ভালো হয়। তো আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। উত্তরবঙ্গের একজন বিখ্যাত সারিন্দাবাদক পদ্মশ্রী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কটার দিকে ঘটনা, কিভাবে ঘটলো? এর সময়টা হচ্ছে 1টা থেকে 1:30 এভরি টাইম। কি সমস্যা ছিল? সমস্যা গলার মধ্যে টিউমার ছিল। কতদিন ধরে এই সমস্যা? এটা তো মাসখানেক হয়েছে। মাসখানেক ধরে। ডাক্তার তো দেখিয়েছিলেন, ডাক্তার কি বলেছিল? ডাক্তার দেখার পরে ওইখানে ডাক্তার মানে হসপিটালে তো বাবা ওইখানে থাকবেই না, তো তার জন্য ওইখানে বোর্ড বসছে, ডাক্তাররাও তখন রাখবে না বললো। বাবা নিজেই বাড়ি আসবে, তার জন্য বাড়িতে নিয়ে আসে। তো মানে কিছুদিন থেকে কি মানে খাওয়া দাওয়া কি করছিল ঠিক মতো? খাওয়া দাওয়ার মতো এই 3 দিন থেকে মোটামুটি খাওয়া দাওয়া একবারে বাদ। এবং কালকে রাতে কালকে রাত্রেবেলা মারা গেছে। আপনার নাম? নিমাই রায়। আপনি? আমি মেজো ছেলে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে।
ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। যুবশ্রীর ভাতা নিয়ে এখনো কোনো স্পষ্ট অবস্থান জানায়নি রাজ্য সরকার, আর সেই দাবিতেই জলপাইগুড়ির এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ডেপুটেশন প্রদান। ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়ি ব্যাংক কর্মপ্রার্থী সমিতি। সংগঠনের সদস্যদের দাবি, দীর্ঘদিন ধরে বেকার যুবকদের জন্য চালু থাকা যুবশ্রী প্রকল্পে মাসিক যে 1,500 টাকা ভাতা দেওয়া হয় তা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত অপ্রতুল। তাই বেকার যুবকদের জন্য প্রতি মাসে অন্তত 10,000 টাকা ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি শুধুমাত্র ভাতা নয়, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং চাকরির দিশা দেখানোরও দাবি তোলা হয়েছে। পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এনএক্স যাত্রী অবিলম্বে সমস্ত সরকারি নিয়োগের ক্ষেত্রে যুবশ্রীদের অগ্রাধিকার দিতে হবে। আমরা যুবশ্রী পশ্চিমবঙ্গ যুবশ্রী কর্মপ্রার্থী সমিতি জলপাইগুড়ির পক্ষ থেকে আমাদের আজকে এখানে ডেপুটেশনের কর্মসূচি আছে এক্সচেঞ্জ অফিসে। আপনারা জানেন যে 2009 সালে পূর্বতন সরকারের মুখ্যমন্ত্রী এই যুবশ্রী প্রকল্প চালু করে 1 বছরের মধ্যে 1 লক্ষ বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি সেই সময় দেওয়া হয়েছিল। 2013 সালে যুবশ্রী প্রকল্প চালু হয়, কিন্তু দেখা গেছে যে 15 বছরেও কিন্তু বিগত সরকার কোনো বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করে নাই। আমরা দীর্ঘদিন থেকে এটা নিয়ে আন্দোলন করছি, একাধিকবার বিভিন্ন প্রশাসনিক লেভেলে আমরা ডেপুটেশন দিছি, বিক্ষোভ দিছি। আজকে আমরা আসছি, সরকার পরিবর্তন হয়েছে, যুবশ্রী প্রকল্প নিয়ে সরকারের ভাবনা কি এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার না। আমরা চাইছি অবিলম্বে সরকার ঘোষণা করুক যাতে যুবশ্রী প্রকল্পটা চালু থাকে এবং উৎসাহ ভাতা যেটা 1,500 টাকা করে দেওয়া হয়। আজকে বাজার মূল্য যা, আজকে আমরা যারা বেকার যুবক যুবতী আমাদের প্রত্যেকের উপর সংসারের দায়িত্ব, ফলে 1,500 টাকা উৎসাহ ভাতাতে আমাদের মানে যে ট্রেনিং অ্যানেক্স যাত্রী জমা দেওয়ার জন্য ট্রেনিং নিতে হয় সেখানের খরচও বেড়ে গেছে, সেখানে 3,000-4,000 টাকা করে খরচা হচ্ছে। ফলে সেই জায়গাতে আমরা দাবি করছি যে বাজার মূল্য অনুযায়ী কমপক্ষে 10,000 টাকা যাতে উৎসাহ ভাতা দেওয়া হয়, যাতে অন্তত সংসার প্রতিপালন ভাতা নিয়ে তো এখন পর্যন্ত সরকার কোনো কিছু বলেনি, এখনো পর্যন্ত কিছু বলেনি। আমরা চাইছি যে গভর্নমেন্ট যুবশ্রী প্রকল্প নিয়ে তার মানে অবস্থান কি সেটা আমাদেরকে জানাক, এবং আমরা চাইছি যে কোনোভাবেই যাতে এই প্রকল্পটা বন্ধ না হয়ে যায়। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুজয় লোধ, আমি জেলা সভাপতি। কোন আপনাদের সংগঠনের নাম কি? পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি। দুর্নীতিতে ডুবে থাকা তৃণমূলের উপপ্রধানকে কার্যালয় থেকে তাড়িয়ে গঙ্গা জলের শুদ্ধিকরণ এলাকা। ঘটনাটি ঘটেছে গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে। দুর্নীতির পচা পাকের গন্ধে ভরে উঠেছিল অঞ্চল অফিস। তৃণমূল উপপ্রধানকে পদ থেকে উৎখাত করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করা হলো গ্রাম পঞ্চায়েত কার্যালয়। শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অধীন গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কার্যালয় চত্বরে জমায়েত হতে শুরু করে গ্রামবাসী সহ এলাকার একমাত্র বিজেপি পঞ্চায়েত সদস্য। অভিযোগ, বিগত কয়েক বছর ধরে তৃণমূলের উপপ্রধান ক্ষিতীশ রায় এক নরতন্ত্র চালিয়ে 100 দিনের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয়ছয় করেছে। আজ সেই পদ ছেড়ে কার্যত জনতার চাপে গুটি গুটি পায়ে পঞ্চায়েত অফিস থেকে চলে যেতে বাধ্য হয় তৃণমূল কংগ্রেস দলের উপপ্রধান ক্ষিতীশ রায়। খুব শীঘ্রই নতুন করে বোর্ড গঠন করে এলাকার উন্নয়নের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। এদিকে গঙ্গা জল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ দৃশ্য ভাইরাল হতেই গ্রাম পঞ্চায়েতের কার্যালয় চত্বরে ভিড় জমান আশেপাশের লোকজন। জমি আছে, তারা কি করে ঘর পায়? তাদের আমরা প্রধানকে বলবো 100 দিনের টাকা পর্যন্ত 2,000 টাকা করে খাইছে, এবং আরি মহিলাগুলোর কাছে একটা কার্ড নেয়, সেই কার্ডের কাছে 500 টাকা করে খাইছে বিধবাতার জন্য। প্রতিটা জায়গাতে দুর্নীতি করছে প্রধান। এই উপপ্রধানের নামে অনেক নালিশ আছে, জমির টাকা পর্যন্ত খেয়েছে। আমরা প্রধানকে বলবো সেগুলো টাকা যেন শুরুতে আসল আর সুদ ভাই যেন রিটার্ন করে দিয়ে দেয়। এই নিয়ে আমরা প্রধানকে আজকে এখন আমরা বলবো, মানে আমরা মিডিয়া ভাইগুলো আছে, মিডিয়াদের সামনে আমরা বলবো, আমাদের একটা সময় দিব, সেই গরিব লোকের টাকা যেন ও রিটার্ন করে দিয়ে দেয়। কোনো লোক উত্তর দিতে হবে না। অভিযোগ আসতেছে যে যাদের বলে পাকা বাড়ি আছে ওরা ঘর পেয়েছে, ওইটাই বললাম।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আজ যারা পঞ্চায়েত এখানে এসছে তারা অভিযোগ করছে যে কাটমানি নেওয়া হতো সরকারি কাজ করতে গিয়ে, কাটমানি নেওয়ার অভিযোগ আছে। না সে এরকম কোনো অভিযোগ নাই। খুব সুন্দর কথা না? অভিযোগ নাই। জব কার্ড করার জন্য বলা হচ্ছে এখান থেকে টাকা নেওয়া হতো, আধার কার্ড করে দেওয়ার জন্য টাকা নেওয়া হতো, সব ক্ষেত্রে টাকা নেওয়া হতো। না না আমাদের আমলে তো জব কার্ডও হয়নি, 100 দিনের কাজও হয়নি। কার আমলে হয়েছিল এটা? 15 বছর ধরে সেটা তো আমরা বলতে পারি। আমি তো নিজেই আসছিলাম জব কার্ডের জন্য। আমাকে তো জব কার্ড দেওয়া হলো, একটা ব্ল্যাঙ্ক জব কার্ড দিয়ে দেওয়া হয়েছিল, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল। রেজিস্ট্রেশন নাম্বার করার জন্য 500 টাকা লাগে। রেজিস্ট্রেশন জব কার্ড করার জন্য যে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হয়, সেই রেজিস্ট্রেশন করার জন্য কেন 1500 টাকা লাগবে? ঠিক একই রাস্তায় আপনিও বসে আছেন। জব কার্ডে আমি হলো দুয়ারে সরকার যখন বসে আমি জব কার্ডের জন্য আবেদন করি, তারপর জব কার্ডগুলো আসেও, আমি যখন জব কার্ডটা চাই তখন আমাকে জব কার্ড দেয় না। পরে আমাকে টিএমসি মানে তৃণমূলের এক দাদা ডেকে বলে যে জব কার্ডটা দিতে পারি, একটা ব্ল্যাঙ্ক জব কার্ড দেবো, কিন্তু জব কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে সেটা 1500 টাকা দিয়ে বসাতে হবে। ব্ল্যাঙ্ক জব কার্ড দেবে আপনাকে? ব্ল্যাঙ্ক জব কার্ড দেবে, কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা নাকি আমাকে 1500 টাকা দিয়ে বসাতে হবে। সে টাকাটা আপনি দিতে চাননি? না আমি টাকাও দেবো না, আমি বলেছি আমি টাকাও দেবো না, আমি কোনো ব্ল্যাঙ্ক জব কার্ডও নেবো না। যখন দেখবো যখন আমাদের যদি ক্ষমতা থাকে বা আপনারা যদি পর থেকে সরে যান তখন আমি না হয় কারোর থেকে নিয়ে নেবো জব কার্ড। আজকে এটা প্রধানকে বললেন? আবার নতুন করে করবো জব কার্ডের জন্য অ্যাপ্লাই। প্রধানকে কি বললেন আজকে? হ্যাঁ আমি প্রধানকে বললাম, প্রধান তো বললো যে উনার আমলে হয় না, উনার আমলে নাকি মানে দুয়ারে সরকার বসেই না। আপনি কতদিন আগে দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছিলেন? আমি মোটামুটি 1 বছর আগে করেছি। 1 বছর আগে? তার আগে আরেকবার করেছি, দুবার করেছি। কি নাম আপনার? তনুশ্রী বড়ুয়া। তনুশ্রী বড়ুয়া। কোথায় বাড়ি? হরিপুকুরি। আমার একটা তথ্য দেখা ঘর পাইছে, নরেন্দ্র মোদী ঘর পেয়েছে এবং ওই ঘর এখনো দেওয়া হয়নি। আমাদের গ্রামে এখনো ঘর দেয়নি, যাদের 4 টাকা তারা ঘর পেয়েছে। সেই না না আছে, আমাদের কাছে অভিযোগ আছে, 100 দিনের টাকা পর্যন্ত আপনি খেয়েছেন, প্রতিটা গ্রামেতে আছে। ঘরের বিষয়টা আমাদের পঞ্চায়েতের কোনো এখতিয়ার নাই, এটা অঞ্চল অফিস, বিডিও অফিস এবং ডিএম অফিস থেকে ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারি করে নমস্কার দাদা, আপনাদের আজকে এজেন্ডাটা কি? বিক্ষোভ দেখাচ্ছেন আপনারা? এই তৃণমূল এই প্রধান উপপ্রধান, এই উপপ্রধানের নিয়ে অনেক দুর্যোগ আমাদের কাছে অভিযোগ আসছে। ইনি যে যাদের সাদলা বাড়িয়েছে তিনি আমাদের প্রধানমন্ত্রীর ঘর পেয়েছে, সেই ঘর কি করে পায়? কারণ উনি একটা ঘর পেয়েছে, আগে একটা ওনার ছাদলা বাড়ি আছে, অন্য যখন একটা গরিব লোকের একটা বাড়ি দেখাইছি, দেখা সে করছে প্রতিটা বুধে এরকম করে 20টা 30টা করে ঘর পেয়েছে, তাদের সাদলা বাড়ি আছে, তাদের 4 চাকা গাড়ি আছে, যাদের অল্টো আছে। এবার একটা জব কার্ড আছে 1500-2000 টাকা নিছে। একটা ওই আদি মহিলার জন্য একটা বেকার ভাতা করে দেওয়ার জন্য সেখানেও 1000 টাকা 500 টাকা করে নিছে। নাকি কাটমানিতেই ওরা ইয়ে ছিল? কাটমানিতে জড়িত ছিল, এত দুর্নীতি করছে, এত চুরি করছে। আজকে তাকে আমরা ঘাড় ধাক্কা ধরে বাইর করে দিলাম অঞ্চল থেকে, যেন এরপরে এই অঞ্চলে যেন ওরা আসতে না পারে। আর কি মানে আলটিমেটাম দিলেন যে কাটমানির টাকা ফেরত দিতে হবে? ওটাকে আমরা লিখিতভাবে বলবো, এত টাকা তুমি কাটমানি করছি, সে সমস্ত আমরা তথ্য নিয়ে ওর বাড়িতে দিয়ে দিব, যেন সুদ সম্বন্ধ যে সেই আসল টাকা যেন আমাদেরকে ফেরত দিয়ে। কি কি ক্ষেত্রে মূলত কাটমানি নেওয়া হয়েছে এখান থেকে? 100 দিনের টাকার বইয়ের টাকা নিছে, তারপরে যে আরি মহিলার জন্য যে একটা বেকার ভাতা যে সেটার জন্য টাকা নিয়েছে, এবং ঘরের জন্য তাদের গরিব লোকের জন্য 20,000 টাকা করে নিয়েছে। আর যাদের ছাদলা বাড়ি যে তাদের কাছে 20,000 টাকা নিয়েছে। আর যাদের ছাদলা বাড়ি পেয়েছে তাদেরকে ওই ব্যক্তিকে আমরা বলবো এবং সরকারের কাছে আমরা আবেদন করতেছি ওই টাকা যেন সুদ আসলে যেন ওরা রিটার্ন করে দিয়ে যায়। যদি রিটার্ন করে না দেয় সেটা নিয়ে আমরা আইন নিয়ে আবেদনের ব্যবস্থা করব। তাহলে কি আপনারা উপপ্রধানকে ঢুকতে দেবেন? উপপ্রধানকে আর আমরা অঞ্চলে ঢুকতে দেব। এটা কোন অঞ্চল এটা? হ্যাঁ, এটা কোন অঞ্চল? গড়াবাড়ি অঞ্চল। আপনার নাম? আমার নাম হচ্ছে মমিনুর, আমি হচ্ছি মন্ডলের ভাইস প্রেসিডেন্ট। দুর্নীতির অভিযোগে জলপাইগুড়ি পুরসভায় স্মারকলিপি, একাধিক দাবিতে সরব ওয়ার্ড কমিটি। দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার জলপাইগুড়ি পুরসভায় স্মারকলিপি জমা দিলেন 24 নম্বর ওয়ার্ড কমিটির সদস্যরা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি। এদিন পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরে তারা এবং বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ বৈঠকও হয়। বৈঠক শেষে কাউন্সিলর অম্লান মুন্সি অভিযোগ করেন, একাধিকবার দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হলেও বহু প্রবীণ নাগরিক এখনো ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন, অন্যান্য ওয়ার্ডে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হলেও 24 নম্বর ওয়ার্ড প্রাপ্য
অর্থ থেকে বঞ্চিত হয়েছে। তিনি আরো জানান, গত 4.5 বছরে 25টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কাজে পুরসভার কত টাকা ব্যয় হয়েছে এবং তার একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক। আমার পাড়া আমার সমাধান প্রকল্পের কাজ নিম্নমানের হয়েছে বলেও অভিযোগ তুলে এর তদন্তের দাবি জানান তিনি। এছাড়াও বর্ষার আগেই রাস্তার কাজ শেষ করা, সলিড ওয়েস্ট ব্যবস্থাপনার জন্য আগামী সোমবারের মধ্যে একটি ট্রলি এবং 3টি ব্যাটারি চালিত গাড়ি দেওয়ার দাবি তোলেন। তা না হলে এলাকার সমস্ত আবর্জনা পুরসভায় পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি। অমৃত প্রকল্প নিয়েও একাধিক অভিযোগ তোলেন ওয়ার্ড কমিটির সদস্যরা। অন্যদিকে এই সমস্ত অভিযোগ প্রসঙ্গে পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেব দুলাল পাত্র সংবাদ মাধ্যমের কাছে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটি থেকে আজকে এক্সিকিউটিভ অফিসারের কাছে ডেপুটেশন ছিল। 24 নম্বর ওয়ার্ডের বরিষ্ঠ যারা মেম্বার রয়েছে তাদেরকে নিয়ে আজকে আমরা জনস্বার্থে একটা স্মারকলিপি বা ডেপুটেশন জমা দিলাম এক্সিকিউটিভ অফিসার। মূলত দাবি অনেকগুলো, কারণ এই পৌরসভা যেভাবে দিনের পর দিন দুর্নীতি করে গেছে বা এই পৌরসভা যেভাবে মানুষের পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে, তার পরিপ্রেক্ষিতে দাবি অনেক। তবু তার মধ্যে থেকে কিছু জিস্ট করে নিয়ে আসছিলাম। দেখুন, দিনের পর দিন দুয়ারে সরকার হয়েছে, সেখানে বৃদ্ধা হ্যান্ডিক্যাপরা গিয়েছে ভাতা নেওয়ার জন্য, ভাতা দেওয়া হয়নি। ওনারা বলছেন যে এটা নবান্নের ব্যাপার, নবান্ন বলতে পারে। আমি ওনাদেরকে প্রশ্ন করেছি যে জলপাইগুড়ি পৌরসভা এলাকায় যারা বসবাস করে, যে দুয়ারে সরকারের বিভিন্ন সময় বিভিন্নবার অ্যাপিল করেছে বার্ধক্য ভাতার জন্য, বিধবা ভাতার জন্য, তাদের যাতে তারা টাকাটা পায় তার জন্য এই পৌরসভা যারা এতদিন মা মাটি মানুষের কথা বলতো কী পদক্ষেপ নিয়েছেন তার একটা প্রমাণ দেখান আমাদের কাছে, কোনো উত্তর দিতে পারেনি। একইভাবে আমরা বলেছি যে এই টিএমসি কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড দীর্ঘদিন থেকে 24 নম্বর ওয়ার্ডকে বঞ্চনার শিকার করছে। কোনো ওয়ার্ডে যদি 10 টাকা দেয়, 24 নম্বর ওয়ার্ডকে 1 টাকাও দেয়। আমরা বলেছি আগামী 7 দিনের মধ্যে এই যে 4.5 বছরে পৌর সরকার চলছে, এই 4.5 বছরে কোন ওয়ার্ডে কত টাকা এই অ্যালট করা হয়েছে তার একটা শ্বেতপত্র আকারে প্রকাশ করা হোক, তাহলেই বোঝা যাবে যে 24 নম্বর ওয়ার্ডকে কতটা বঞ্চনার মধ্যে ফেলা হয়েছে। যে আমার পাড়া আমার সমাধানে যে সমস্ত কাজ হয়েছে সেই সমস্ত কাজ অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে, তা নিয়ে একটা তদন্ত হওয়া দরকার। আমরা বলেছি আমার পাড়া আমার সমাধানের কাজের উপরে পথশ্রীর কাজ করা হয়েছে, অথচ 24 নম্বর ওয়ার্ডের পাম্পের গলি যেটাকে আমরা পুরাতন পুলিশ লাইন পাম্পের গলি বলি, যেটা দিয়ে এখন বড় বড় গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু যাতায়াত করে, সেই গলির অবস্থা অত্যন্ত খারাপ। সেই গলি কেন সারাই করা হবে না? কার স্বার্থে সারাই করা হবে না? দ্রুত যেন সেই গলি সারাই করা হয়। এবং আরও কিছু উন্নয়নমূলক কাজের কথা আমরা বলেছি, এই কাজগুলো আমাদের বর্ষার আগেই, মানে ডিপ বর্ষা আসার আগেই করতে হবে, তার দাবি রেখেছি। সলিড ওয়েস্টের কথা বলেছি, সলিড ওয়েস্টে বলেছি যে আমরা এখন রাস্তার ধারে একটা জায়গায় ময়লা ফেলছি, এভাবে দীর্ঘদিন চলতে পারে না। আগামী সোমবারের মধ্যে আমাদেরকে একটা ট্রলার দিতে হবে, ট্রলার এবং 3টি ব্যাটারি চালিত গাড়ি দিতে হবে। যদি ট্রলার না দেয় বা আমাদের যদি ব্যাটারি চালিত গাড়ি না দেয়, তাহলে আমরা কিন্তু সলিড ওয়েস্টের মাল আর বড় রাস্তার পাশে ফেলবো না, আমরা পৌরসভায় নিয়ে এসে কোনো একটা জায়গায় ডাম্পিং করব। তার দায় এবং দায়িত্ব কিন্তু পৌরসভাকেই নিতে হবে। এইভাবে আমরা বিভিন্ন একটা দিক তুলে ধরেছি, সেখানে দুর্নীতির দিক যেমন রয়েছে, সেখানে পৌরসভাকে বঞ্চনার দিক রয়েছে, সেই দিকগুলো আমরা তুলে ধরেছি এবং এক্সিকিউটিভ অফিসারকে বলেছি আপনি চুপ করে থাকতে পারেন না, কেন অমৃত প্রকল্প নিয়ে যে ধরনের অভিযোগ মানুষের আছে এবং আমাদের যে অভিযোগ আছে, আপনি কিন্তু এতদিন পর্যন্ত কোনো নড়াচড়া করেননি। কেন করেননি? আপনি তো একমাত্র গভর্নমেন্টের প্রতিনিধি, এখানে আপনি সরকারের প্রতিনিধি হয়ে অমৃত প্রকল্প বা অন্যান্য প্রকল্পে যে সমস্ত ধরনের 2 নম্বরই কাজকর্ম চলছে তা নিয়ে আপনি কেন এতদিন পর্যন্ত চুপ ছিলেন, তার কৈফিয়ত কিন্তু আপনাকে দিতে হবে। যা অবস্থা, ওনার কাছে সেভাবে কোনো উত্তর নেই, উত্তর দেওয়ার মতো ক্ষমতা ওনার নেই। ওনারা কোনো একটা জায়গায় ভেবেছিলেন যে দল আর প্রশাসন এক, ওনারা ভাবতেও পারেননি এইভাবে একটা দল ধূলিসাৎ হয়ে যাবে। তার ফলে আজকে ওনারা বিব্রত, ওরা ইতস্তত, ওনারা কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জায়গায় নেই। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এভারেস্ট জয়ের ৭৩তম বর্ষ উদযাপন উপলক্ষে মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭ম অ্যাডভান্স
সার্ভাইভাল ক্যাম্প। এবারের ক্যাম্পে অংশগ্রহণ করছে মাল ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত 21 জন প্রশিক্ষিত এবং অভিজ্ঞ তরুণ তরুণী, যারা সারা বছর ধরে ট্রেকিং, অ্যাডভেঞ্চার এবং আউটডোর কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে। এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য হলো অংশগ্রহণকারীদের আরও উচ্চতর পর্যায়ের বাস্তব ভিত্তিক সার্ভাইভাল দক্ষতা অর্জনের সহায়তা করা। এখানে বইয়ের পাতায় তত্ত্ব নয়, প্রকৃতির মাঝে সরাসরি হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয় কঠিন পরিস্থিতিতে টিকে থাকার বিভিন্ন কৌশল। ক্যাম্পে প্রশিক্ষণার্থীদের শেখানো হবে কিভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বৃষ্টির মধ্যে নিরাপদ আশ্রয় বা টেন্ট তৈরি করতে হয়, বাসনপত্র ছাড়াই কিভাবে খাদ্য রান্না করা যায়, সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে খাদ্য প্রস্তুত করতে হয় এবং দুর্গম পরিবেশে কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হয়, এবং নদী পারাপারে মৌলিক কৌশল, নদীর গভীরতা এবং স্রোতের প্রকৃতি নির্ণয়, দিনে ও রাতে কম্পাস বা মোবাইল ফোন ছাড়াই দিক নির্ণয়, জরুরি পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ, দলগত নেতৃত্ব এবং প্রতিকূল পরিবেশে আত্মনির্ভরশীল থাকার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হবে। এই ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলী এবং ইচ্ছা শক্তিকে আরো শক্তিশালী করে তোলে। প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে মিশে থাকে তারা শিখতে পারবে কিভাবে যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করা যায়। সংস্থার সম্পাদক এবং এই ক্যাম্পের প্রধান প্রশিক্ষক স্বরূপ মিত্র জানান, এভারেস্ট দিবস আমাদের কাছে শুধু একটি উদযাপনের দিন নয়, এটি সাহস, অধ্যাবসায় এবং আত্মবিশ্বাসের প্রতীক। সেই আদর্শকে সামনে রেখেই আমরা প্রতি বছর এই ধরনের বাস্তবমুখী সার্ভাইভাল প্রশিক্ষণের আয়োজন করি, যাতে নতুন প্রজন্ম প্রকৃতির কাছ থেকে শেখার সুযোগ পায় এবং নিজেদের মধ্যে আরো দক্ষ এবং আত্মনির্ভর হয়ে ওঠে। আজকের এই এভারেস্ট দিবসে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করার পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে অভিযাত্রিক চেতনা, দেশপ্রেম, আত্মনির্ভরতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য। 29শে মে মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশন থেকে আমরা এভারেস্ট ডে সেলিব্রেশন করার জন্য আজকে আমরা মৌচুকির উদ্দেশ্যে যাচ্ছি। এটা আমাদের 7তম হচ্ছে MTF-এর সার্ভাইভাল ক্যাম্প এবং এটা এভারেস্ট ডে। এই এভারেস্ট ডেটা হচ্ছে আমাদের 73তম এভারেস্ট ডে পালন করা হচ্ছে। আজকের দিনে 1953-তে 29 মে তেনজিং নরগে এবং এডমন হিলারি এভারেস্ট ক্লাইম্ব করে। প্রতিবারের মতন আগেরবারও গেছিলাম আমরা রঙ্গুতে একটা আমাদের সার্ভাইভাল ক্যাম্প হয়েছিল, খুব ভালো হয়েছিল। এবার আমাদের 21 জনের টিম, সেই 21 জনের টিম নিয়ে আমরা মৌচুকির যে একটা গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডে আমরা আজকে থাকবো। সেখানটায় কীভাবে শেল্টার মেকিং করা হয়, বিপদকালে আমাদের যদি আমাদের ইউটেন্সিল না থাকে সেটা কিভাবে উইদাউট ইউটেন্সিলে রান্না করবে ছেলেমেয়েরা, এবং নদীর যে গভীরতা সেটা কীভাবে মেজারমেন্ট করবে, যদি মোবাইল না থাকে, কম্পাস না থাকে, তাহলে কিভাবে আমাদের ডিরেকশন নর্থ ফাইন্ডিং কিভাবে করবে, মানে উত্তর দিকটা কোন দিকে আছে সেটা কিভাবে সিলেক্ট করবে সেটা শেখানো হবে। ম্যাপ রিডিংটা শেখানো হবে, কোন দিকে আমাদের যত ডিগ্রিগুলো আছে 360 ডিগ্রি, সেই প্রতিটা ডিগ্রি শেখানো হবে, একদম হাতে কলমে শেখানো হবে। এরপরও আরও এরকম অনেক ধরনের সিগন্যাল কিভাবে দিবে, ঠিক আছে, এরকম নানা রকম ট্রেনিংগুলো শেখানো হবে। মালবাজার মাউন্টেন ট্রেকার্স ফাউন্ডেশন থেকে এই প্রোগ্রামটা করা হচ্ছে। আমি সম্পাদক এবং আজকের এই ট্রেনিংয়ের ইনস্ট্রাক্টর। নমস্কার। এখানে কি করে সার্ভাইভ করব, সোলো থাকলেও বা কাছে থাকলেও একা সার্ভাইভ করা, আর কারোর কাছে যদি কম্পাস না থাকে তাহলে কিভাবে দিশা নির্দেশ করা দিনের বেলা বা রাতের বেলা। এছাড়া আগুন কীভাবে জ্বালাতে হয় আজকে ওটা দেখলাম। যে পটাশিয়াম আর গ্লিসারিন ছাড়াও যে পটাশিয়াম আর চিনির মাধ্যমে আগুন জ্বালানো যায় সেটা আজকে প্রথমবার দেখলাম। এছাড়া এর আগেরবার যখন আসছিলাম তখন অনেকজন মিলে ক্যাম্প তৈরি করেছিলাম, কিন্তু এবার অনেক 2 জন খালি ক্যাম্প তৈরি করবো। এটা এক্সপিরিয়েন্স হবে। এটা নতুন। তোমার নাম? দেবাদিত্য সেনগুপ্ত। বাড়ি? মালবাজার। এটা নিয়ে কতবার হচ্ছে তোমার ক্যাম্প? এটা নিয়ে আমি এর আগে একটা উইন্টার ক্যাম্প করেছি, তারপরে একটা হাইকিং করেছি। তারপরে এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রোগী পরিষেবায় কোনো খামতি রাখা যাবে না। গতকাল সদর হাসপাতাল পরিদর্শনের পর খামতি নজরে আসায় শুক্রবার রোগী কল্যাণ সমিতির বৈঠক শেষে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক অনন্ত দেব অধিকারী। শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানের অর্ধ সমাপ্ত ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবিতে 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বাগান শ্রমিকদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.